সকাল 11টা নাগাদ জ্ঞানপীঠ হাই স্কুলের সপ্তম শ্রেণীর ক্লাসরুম দেখে যেন এক রণক্ষেত্র বলেই মনে হয়। বেল পড়ে যাওয়া সত্ত্বেও ক্লাসে কোনো শিক্ষক শিক্ষিকা আসে না, তাই ক্লাসের ছাত্রছাত্রীরা ভীষণই বদমাইশি করতে থাকে। একদিকে আরিয়ান বেঞ্চের উপর দাঁড়িয়ে স্কেল দিয়ে ব্যাটিং করে, আর অন্যদিকে রকি ডাস্টার হাতে নিয়ে বল করার ভঙ্গি করে। ক্লাসের অন্যান্য ছাত্রীরা নিজেদের মধ্যে গল্প করতে ব্যস্ত থাকে। বেশ কিছু ছাত্র আবার মারপিটও করে। ঠিক তখনই বারান্দায় শোনা যায় টক টক হিল জুতার আওয়াজ। করিডোর দিয়ে হেঁটে আসে ওই স্কুলের নতুন ইংরেজি শিক্ষিকা তানিয়া সেন। তার পরনে ছিল অত্যন্ত ছোট হট প্যান্ট স্কার্ট, টাইট স্লিভলেস টপ, চোখে চড়া মেকআপ, গাঢ় লিপস্টিক, খোলা চুল এবং হাতে বই খাতার বদলে ছিল স্মার্ট ট্যাব। তানিয়া ম্যাম ক্লাসে প্রবেশ করতেই সমস্ত চেঁচামেচি এক সেকেন্ডে থমকে যায়। রকি, ওরে বাবা রে, ইনি আমাদের নতুন টিচার নাকি কোনো সিনেমার হিরোইন? ভুল করে ক্লাসে ঢুকে পড়েছে। তোর বোকা, হিরোইন হতে যাবে কেন? এটা তো আমাদের স্কুলের নতুন ম্যাডাম। ম্যামের ড্রেসটা দেখছিস না, পুরো রিলসের মডেলদের মতো। এমন সময় তানিয়া ম্যাডাম হাই হিলের দুলনিতে টেবিলের সামনে এসে দাঁড়ায় এবং পারফিউমের সুগন্ধ ছড়িয়ে বলে, হে কিউট বয়েজ এন্ড গার্লস, গুড মর্নিং। আই এম তানিয়া, ইয়োর নিউ ইংলিশ ম্যাম। সব ছেলে মেয়েরা একযোগে লাফিয়ে দাঁড়িয়ে পড়ে এবং তাদের গলা থেকে যেন একসাথে আওয়াজ ফেটে পড়ে। ছাত্র এবং ছাত্রীরা সেদিন অতিরিক্ত উৎসাহের সঙ্গেই চেঁচিয়ে ম্যাডামকে গুড মর্নিং উইশ করে। গুড মর্নিং ম্যাডাম। ও চিল চিল, এতটা ফর্মাল হওয়ার কিছু নেই। আই এম নট ইয়োর ওল্ড ব্যাকডেটেড টিচার্স, ওকে? আমি তোমাদের ফ্রেন্ড। সো আজ আমরা পড়ার বই একদম খুলবো না, ওকে? ইয়ে অসাম ম্যাম, আপনি তো পৃথিবীর সেরা ম্যাডাম। থ্যাংক ইউ। আজ আমরা শিখবো কিভাবে সোশ্যাল মিডিয়ায় কনফিডেন্স নিয়ে পোস্ট দিতে হয়। হু ওয়ান্টস টু লার্ন দ্য পারফেক্ট সেলফি অ্যাঙ্গেলস? ম্যাম, আমি। আপনি যেমন ইনস্টাগ্রামে ছবি তোলেন, ওই ডাবল ট্যাপ পোস্টটা শিখিয়ে দিন না ম্যাডাম। তানিয়া ম্যাডাম ফোনের ক্যামেরা অন করে নিজের সামনে ধরে বলে, শিওর। এই দেখো, মুখটা একটু বাঁকিয়ে চিবুকটা উঁচিয়ে ধরতে হয়। কাম অন এভরিওয়ান, সে চিজ। এভাবে পুরো ক্লাসের পরিবেশ মুহূর্তের মধ্যে একটা ফটোশুটের স্টুডিওতে পরিণত হয়। ছেলেমেয়েরা সবাই ম্যাডামকে ঘিরে ধরে নিজেদের স্টাইল দেখাতে শুরু করে। এভাবে ক্লাসের পড়াশোনা জানালা দিয়ে উড়ে চলে যায়। পরের দিন তানিয়া ম্যাডাম পরে আসে আরো ছোট একটি ডিপ নেক ইন্দো ওয়েস্টার্ন ড্রেস। চোখে থাকে চকমকে ক্যাটাই চশমা। ম্যাডামকে দেখে ক্লাসের পেছনের বেঞ্চে বসে থাকা রিয়া, পূজা এবং পুতুল ফিসফিস করতে শুরু করে। রিয়া তার স্কুলে জামার কলারটা নামিয়ে গলার হার দেখানোর চেষ্টা করে, আর পুতুল তার স্কার্টটা টেনে টেনে খাটো করার চেষ্টা করে। দেখ পূজা, দেখ ম্যামের ড্রেসের হাতাটা দেখ, কেমন কাঁধের দিকটা কাটা, কি দারুণ লাগছে, তাই না? হ্যাঁ রে, আমাদের এই পচা নীল সাদা স্কুলের পোশাক দেখলে একেবারে গা জ্বলে যায়। তানিয়া ম্যামকে দেখ, ম্যাম কতটা মডার্ন, কতটা স্বাধীন। কাল থেকে আমিও স্কুলের স্কার্টটা গুটিয়ে ছোট করে আসব। এমন সময় তানিয়া ম্যাম চকচকে হাই হিল বাজিয়ে মেয়েদের বেঞ্চের সামনে এগিয়ে এসে বলে, হে গার্লস, কি কথা হচ্ছে ফিসফিস করে? এনি সিক্রেট? না মানে ম্যাম, আপনাকে না খুব স্টাইলিশ লাগে। আমরা বলছিলাম, আমাদের এই বোর্ডিং স্কুলের ইউনিফর্ম আমাদের একদম ভালো লাগে না। আপনার মতো কুল আর মডার্ন হতে গেলে কি করতে হবে ম্যাম? ও ডার্লিং, কুল হওয়াটা একটা আর্ট। শোনো, ইউনিফর্ম যাই দিক না কেন, স্কার্টটাকে কোমর থেকে 2 প্যাচ গুটিয়ে নেবে, ব্যাস হয়ে গেল মিনি স্কার্ট। আর শার্টের ওপরের দুটো বাটন সবসময় খোলা রাখবে। তাছাড়া কালারফুল লিপ গ্লস আর চোখে কাজল না লাগালে কি কোনো মেয়েকে স্মার্ট লাগে? কিন্তু ম্যাম, অনিতা ম্যাম দেখলে তো চাবুক মেটে চামড়া গুটিয়ে দেবেন। স্কুলে যে এগুলো নিষেধ। দূর, অনিতা ম্যাম তো 18 শতকের লোক, তোমরা 21 শতকের মেয়ে। ভয় পাবে না, ফ্যাশন ইজ এভরিথিং। রুলস ভাঙার জন্যই তো তৈরি হয়। কাল থেকে আমি দেখতে চাই তোমরা কতটা স্মার্ট হয়ে ক্লাসে আসছো, ওকে? থ্যাংক ইউ ম্যাম, কাল থেকে আমরা আপনার একদম পারফেক্ট কপি হয়ে আসব, পুরো আপনার মতো মডার্ন। দেখতে দেখতে এভাবে 2-1 সপ্তাহ কেটে যায়। এই কিছুদিনের মধ্যেই
মডার্ন তানিয়া ম্যাডামের জন্য স্কুলের দৃশ্য একেবারে পাল্টে যায়। তানিয়া ম্যাডামের ফ্যাশন টিপসের বীজবৃক্ষ ফুটে ওঠে ক্লাসরুমে। বিশেষ করে সপ্তম শ্রেণীর ক্লাসরুমকে আর কোনোভাবেই স্কুল বলে মনে হয় না। মেয়েরা সবাই তানিয়া ম্যামকে কপি করে স্কার্ট গুটিয়ে একদম ছোট করে নেয়। রিয়া চোখে গাঢ় আইলাইনার এবং ঠোঁটে উজ্জ্বল লাল লিপস্টিক পরে আসে। পূজা চুলে স্প্রে করে লাল রঙের হাইলাইটস করায়। অন্যদিকে ছেলেদের অবস্থা আরো চরম খারাপ। আরিয়ান এবং রকি পড়ার বই খাতা খুলে বসার বদলে নিজেদের চুলের স্টাইল নিয়ে মারামারি করে। তারা নিজেদের পকেট থেকে জেল বের করে চুলে স্পাইক করে। ওয়াও ওয়াও ওয়াও, লুক অ্যাট মাই গার্লস। রিয়া, পূজা, ইউ লুক সো হট অ্যান্ড গ্ল্যামারাস। আই এম সো প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ ম্যাম, আপনার ইন্সপিরেশন ছাড়া এটা সম্ভব ছিল না। দাঁড়াও, এই অসাধারণ লুকটা রিলসে ক্যাপচার করতেই হবে। সবাই একসাথে এসো, আমরা একটা ট্রেন্ডিং নাচ করব। তখনই ক্লাসরুমের বেঞ্চগুলো সরিয়ে গান চালিয়ে দেওয়া হয়। তানিয়া ম্যামের সঙ্গে ছোট ছোট ছাত্রছাত্রীরা পপ গানে কোমর দুলিয়ে নাচতে শুরু করে। পড়ার বইগুলো ডাস্টবিনের মতো কোনায় পড়ে থাকে। রিয়া ছোট স্কার্ট সামলাতে সামলাতে নাচতে থাকে। অন্যদিকে আরিয়ান এবং রকি ম্যামের সাথে সিটি বাজিয়ে তাল মেলায়। পুরো ক্লাসকে দেখে এক ডিস্কো বলেই মনে হয়। এভাবে দেখতে দেখতে মাসিক মূল্যায়নের ফল প্রকাশের দিন চলে আসে। সেদিন তানিয়া ম্যাডাম হাতে অনেকগুলো পরীক্ষার খাতা নিয়ে ক্লাসরুমে প্রবেশ করে। কিন্তু আজকে তার মুখে সেই চেনা হাসির বদলে একটু বিরক্তির ছাপ দেখতে পাওয়া যায়। কিন্তু অন্যদিকে বাচ্চারা সেদিনও ভাবছিল আজকেও হয়তো তাদের ক্লাসরুমে নাচ গান হবে এবং রিলস হবে। তানিয়া ম্যাডাম খাতার বান্ডিলটা টেবিলে আছড়ে ফেলে দিয়ে বলে, পুরো ক্লাসে একজনও 40% নাম্বার পাওনি। ম্যাম, আজ কোন গানে নাচবেন? আমি কিন্তু কালকে একটা নতুন স্টেপ শিখেছি। সাচ্চা পারিয়ান, কিসের নাচ? তোমাদের ইংলিশ পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। পুরো ক্লাসে একজনও 40% নাম্বার পাওনি। রিয়া, আরিয়ান, রকি, তোমরা সবাই ফেল করেছো। বিগ জিরো। এই শুনে ক্লাসে এক মুহূর্তের জন্য শ্মশানের মতো নীরবতা ছেয়ে যায়। ফেল? ম্যাম, আমরা ফেল করেছি, কিন্তু আপনি তো বলেছিলেন আমরা খুব স্মার্ট। আমরা তো আপনার কথা মতোই সব করেছি। আমি স্মার্ট হতে বলেছিলাম, পড়ালেখায় গোল্লা আনতে বলিনি। খাতার মধ্যে বানানের যা ছিরি। স্কুলের বানান লিখেছো কি তোমরা? SKOOL। আর টিচারের বানান কি লিখেছো? ছি। আরে ম্যাম, আপনি তো ক্লাসে কোনোদিনই বই খোলেননি, খালি বলছেন ফটো পোজ দিতে আর ফ্যাশন করতে। আমরা পড়বো কখন? হোয়াট? তোমরা আমার উপর দোষ চাপাচ্ছ? পড়ালেখা করা তো তোমাদের দায়িত্ব। কিন্তু ম্যাম, আপনি তো সোমাকে 3rd ক্লাস বলেছিলেন, কারণ ও পড়াশোনা করতো আর মেকআপ করতো না। আমরা তো আপনাকে কপি করতে গিয়ে পড়াশোনা ছেড়েই দিয়েছি। এখন আমরা বাড়িতে কি জবাব দেব? বাচ্চারা একে অপরের মুখের দিকে তাকাতে থাকে। মডার্ন হওয়ার যে আনন্দ এতদিন তারা পাচ্ছিল, তা এক লহময় আতঙ্কে পরিণত হয়। তানিয়া ম্যাম কপালে হাত দিয়ে নিজের টেবিলে বসে পড়ে। সে বুঝতে পারে পরিস্থিতি একেবারে হাতছাড়া হয়ে গেছে। পরের দিন সকালে ক্লাসের দৃশ্য আরো ভয়াবহ হয়ে ওঠে। ওই ম্যাডাম স্কুলের পোশাকের নাম করে নিজের ফ্যাশন প্যারেড দেখাচ্ছেন আর আমাদের ছোট ছোট মেয়েদের মাথা খাচ্ছেন। কিসের শিক্ষকিনী? আমার ছেলে পরীক্ষায় 0 পেয়েছে, ক্লাসে পড়ালেখা না করে টিকটক ভিডিও বানানো শেখাচ্ছেন। জামা কাপড়ের কোনো ছিঁড়ি নেই, ছোট ছোট জামা পরে বাচ্চাদের মন বিভ্রান্ত করছেন। অসিত বাবু, এই ম্যাডামকে এখন স্কুল থেকে বার করুন, তা না হলে আমরা স্কুলে তালা ঝুলিয়ে দেবো। ইনি টিচার হওয়ার অযোগ্য। ফ্যাশন আপনি আপনার ব্যক্তিগত জীবনে করুন তানিয়া দেবী, কিন্তু স্কুলে এসে ছোট কাপড় পরে 13-14 বছরের ছেলে মেয়েদের মনে অকাল পাকামো আর বিশৃঙ্খলা ছড়ানোর অধিকার কিন্তু আপনাকে কেউ দেয়নি। দেখুন আজকে বাচ্চারা পরীক্ষার খাতায় কি লিখেছে। এমন পরিস্থিতি দেখে স্কুলের হেড স্যার অসিত বাবু একটি চিঠি তানিয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলে, তানিয়া ম্যাডাম, আপনার এই দায়িত্ব জ্ঞানহীনতা আর অশালীনতার জন্য পুরো স্কুলের সুনাম নষ্ট হয়েছে। বাচ্চারা মানসিকভাবে বিভ্রান্ত। অভিভাবকরা লিখিত অভিযোগ দিয়েছেন। আপনি যদি নিজের ভুল স্বীকার না করেন এবং ড্রেস কোড ও শিক্ষার মান পরিবর্তন না করেন, তবে আপনাকে বরখাস্ত নোটিশ দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই, বুঝেছেন? অডিটোরিয়াম এবং স্টাফ রুম জুড়ে তখন অভিভাবকদের শুধুই চিৎকার শোনা যায়, মডার্নপনা চলবে না, স্কুলের পরিবেশ রক্ষা করো, তানিয়া ম্যামকে বরখাস্ত করো। শুধুমাত্র এগুলোই শোনা যায়। তানিয়া ম্যাডাম চারিদিকে শুধুই তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। ক্ষুব্ধ অভিভাবক
সহকর্মীদের অনুযোগ, হেড স্যারের গম্ভীর মুখ আর সবকিছুর ওপরে ভেসে ওঠে কাঁদতে থাকা রিয়া, আরিয়ান, সোমা এবং অন্যান্য বাচ্চাগুলোর মুখ। প্লিজ আপনারা থামুন, আর বলবেন না, আমি ক্ষমা চাইছি। হেড স্যার, সনাতন বাবু, অনিতা ম্যাম, আপনারা ঠিকই বলেছিলেন, আমি ভুল ছিলাম। আমি ভেবেছিলাম আধুনিকতা মানেই ছোট জামা পরার নিয়ম ভাঙা আর ফ্যাশন দেখানো, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে আমার সামনে বসে থাকা বাচ্চাগুলো নরম মাটির মতো। আমি ওদের রূপচর্চা শিখিয়েছি, কিন্তু চরিত্র আর শিক্ষা দিতে পারিনি। আমাকে আপনারা একটা সুযোগ দিন, আমি ওদের আবার পড়াশোনায় ফিরিয়ে নিয়ে আসব, আমি কথা দিচ্ছি। এভাবে তানিয়া ম্যাডাম নিজের ভুল বুঝতে পেরে খুবই কান্নাকাটি করে। তাই স্কুলের তরফ থেকে তাকে একটা সুযোগ দেওয়া হয়। পরের দিন থেকে তানিয়া ম্যাডামকে আর চেনাই যায় না। সে নিজেকে পুরোপুরিভাবে পরিবর্তিত করে নেয়। এখন সে একদম সাধারণ জামাকাপড় পরে স্কুলে আসে, কারণ এবার সে সঠিক অর্থে আদর্শ শিক্ষিকা হয়ে দেখাতে চায়। তাই সে ক্লাসের বাচ্চাদের মন দিয়ে পড়াশোনা শেখায়। পরবর্তী পরীক্ষায় তার ক্লাসের বাচ্চারা ইংরেজিতে খুব ভালো নাম্বার পায়। সাহারানপুর গ্রামে প্রভাসবাবু তার মেয়ে মঞ্জুশ্রী এবং তার স্ত্রী শান্তির সঙ্গে বসবাস করত। প্রভাসবাবু গ্রামের বড়লোকদের মধ্যেই একজন ছিল। তার টাকা পয়সার কোনোই অভাব ছিল না, কিন্তু সে বড়লোক হলেও সে পড়াশোনা মোটেও জানত না। আর তাই তাকে সামনাসামনি লোকে সম্মান করলেও পিছনে টিপছাপ বলে চিনত। তাই জন্য সে তার মেয়েকে বিদেশে পড়িয়ে ডাক্তার করার সিদ্ধান্ত নিয়েছিল। মঞ্জুশ্রীর বয়স তখন অল্পই ছিল, সে তখনও স্কুলেই পড়ে, আর এদিকে তার পড়াশোনা খুব একটা ভালো লাগতো না। একদিন, বাবা তুমি এসে গেছো, আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম। এই দেখো আজকে আমি তোমার জন্য কি বানিয়েছি, গরম গরম নুডলস আর চিকেন পকোড়া। এবার খেয়ে বলো তো কেমন হয়েছে। আরে বাহ, তুই তো ভালো জিনিস বানিয়েছিস। তবে নুডলসটা দেখে মনে হচ্ছে দারুণ হয়েছে, যদিও তোর হাতের বলেই আমি খাচ্ছি। কেন বাবা, তুমি এরকম করে কেন বলছো? মা বানালে কি তুমি এগুলো খেতে না বলো? না রে পাগলি, সে কথা বলিনি। আসলে এই পকোড়া, নুডলস, বেগুনি, সিঙ্গাড়া এগুলো সব স্ট্রিট ফুড, মানে এগুলো বেশিরভাগ রাস্তায় বিক্রি হয়, আর তাই আমি এগুলো একদমই পছন্দ করি না। তবে তোর হাতের হলে আমি না খেয়ে থাকতেও পারি না। আসলে মঞ্জুশ্রী সত্যিই খুব ভালো রান্না বান্না করতে পারত। সে শুধু নুডলস পকোড়াই নয়, যেটা বানাতো সেটারই অভিনব টেস্ট হতো। তারা দুজনে কথাবার্তা বলছিল, ঠিক তখনই সেখানে শান্তি দেবী আসে। হ্যাঁ হ্যাঁ, তুমি মেয়ের বানানো নুডলসের প্রশংসা করো, আর ভবিষ্যতে মেয়েকে নুডলসওয়ালি তৈরি করো। বলি, আজ মেয়ের রেজাল্ট বেরিয়েছে, ওকে জিজ্ঞাসা করেছো কেমন নাম্বার পেয়েছে? আরে শান্তি, তুমি এই নিয়ে চিন্তা করো না, এটা আমার মেয়ে, মানে প্রভাস বৈদ্যর। ও নিশ্চয়ই ভালো নাম্বার পাবে। আমি কি আমার মেয়ের পড়াশোনায় কোনো কমতি রেখেছি নাকি? প্রত্যেক বিষয়েই দুটো করে মাস্টার দিয়েছি। আর আমি বিবেককে বলেও এসেছি যে মঞ্জুশ্রী এবছর ওর ছেলে বিকির থেকেও ভালো নাম্বার পেয়ে দেখাবে। কি বলো মা, ঠিক বলেছি তো? না মশাই, ওটা হয়নি। মেয়ের রেজাল্ট নিজের চোখেই দেখে নাও। এই তো দেখো, কোনো সাবজেক্টই 40-এর উপরে ওঠেনি। এদিকে মেয়ে ঢেড়স, আর বাবা তাকে চাঁদে পাঠাবে। এই বলে শান্তি দেবী মঞ্জুশ্রীর রেজাল্টটি প্রভাসের হাতে দেয়। প্রভাস বাবুর রেজাল্টটি দেখে খুবই অবাক হয়, কারণ সে যেটা প্রত্যাশা করেছিল মঞ্জুশ্রী তার থেকে অনেকটাই কম নাম্বার পেয়েছিল। সে যেমন তেমন করেই তার স্কুল পাস করেছিল। আর তখন প্রভাসের এটাও বুঝতে বাকি ছিল না যে আসলে মঞ্জুশ্রী কেন আগে থেকে তার জন্য খাবার বানিয়ে রেখেছিল। তাই সে বলে, দেখ মা, তুই রান্না বান্না ভালো করতে পারিস সেটা ভালো কথা, তবে বড় মানুষ হতে হলে নিজের পরিচয় দরকার লাগে। তার জন্য ভালো পড়াশোনাও করতে হয়, শুধু রান্না বান্না করলেই হবে না। আর আমি তোকে ভবিষ্যতে এলাকার সবচেয়ে বড় ডাক্তার তৈরি করতে চাই, তুই মন দিয়ে পড় মা। বাবা, আমার পড়াশোনা করতে ভালো লাগে না, আমি অন্য কিছু করতে চাই। হ্যাঁ হ্যাঁ বল, পরিষ্কার করে বল কি করতে চাস। রান্না বান্না ছাড়া তো আর কিছু পারিস না, তাহলে এটা সেটা খাবার বানিয়ে ঠেলা নিয়ে রাস্তায় রাস্তায় বিক্রি করা শুরু কর। এই, তোর সমস্যা কিসে শুনি? এখন থেকে তোর টাকা পয়সা রোজগারের ধান্দা কেন? আর তুই আগে তো ভালোই পড়াশোনা করতিস, তা এখন তোর কি হয়েছে শুনি? শান্তি দেবীর কোনো কথারই উত্তর সে দেয় না, সে চুপ করেই থাকে। আর এটা দেখে সে আরো রেগে যায়। দেখো কেমন একগুঁয়ে মেয়ে,
আমি এত কথা বলছি তবু এর কানে একটা কথাও ঢুকছে না। লোকের ছেলে মেয়েরা অনেক ভালো, তারা অন্তত বাবা মায়ের কথা শোনে। আর তুমি দেখবে ভবিষ্যতে ওরাই কিছু না কিছু হবে। আর এই তুই রাস্তার ধারে খাবার বিক্রি করবি অথবা ভিক্ষা করবি, দেখে নিস। শান্তি দেবীর কথাগুলো শুনে মঞ্জুশ্রীর চোখে জল চলে আসে। ওখানে দাঁড়িয়ে থাকা প্রভাস বাবুরও তাকে দেখে খুব মায়া হয় এবং সে শান্তি দেবীকে চুপ করিয়ে দেয়। এভাবে শুধু সেদিনই নয়, মঞ্জুশ্রী প্রায় প্রতিদিনই রান্নাঘরে ঢুকে কিছু না কিছু খাবার রান্না করত। দেখতে দেখতে অনেক দিন কেটে যায়। মঞ্জুশ্রীর স্কুল শেষ হয়ে যায়। সে অনেক কম নাম্বারে যেমন তেমন করে পাশ করে, কিন্তু প্রভাসবাবু তখনও হার মানেনি এবং তার মেয়েকে বিদেশে পড়ানোর স্বপ্ন দেখাও ছাড়েনি। স্যার, বলছি যে ইংল্যান্ড আমেরিকার কলেজগুলোতে হয়নি তো কি হয়েছে? পৃথিবীতে তো আরো অনেক দেশ আছে, অন্য কোনো ভালো দেশে দেখুন না। হ্যাঁ আছে, নিউজিল্যান্ডে, তবে একটু এক্সপেন্সিভ হবে। আসলে আপনার মেয়ের রেজাল্টের নাম্বার অনেকই কম তো তাই। সে নিয়ে আপনি চিন্তা করবেন না, যত টাকা লাগে আমায় বলবেন, আমি রাজি আছি। শুধু ওকে বিদেশে পাঠিয়ে আমি ডাক্তার করতে চাই। আসলে আমার এটাই স্বপ্ন বলতে পারেন। প্রভাসবাবুর কথা শুনে লোকটি মঞ্জুশ্রীকে নিউজিল্যান্ডে পড়াশোনা করতে পাঠিয়ে দেয়। মঞ্জুশ্রীও শেষ পর্যন্ত সেখানে চলে যায়। এদিকে মেয়েকে বিদেশে পড়তে পাঠিয়েছে বলে প্রভাসবাবু তার বন্ধুদের সামনে গর্ব করতে থাকে। এমনকি প্রভাসবাবু তাদের গ্রামে হসপিটাল তৈরি করার জন্য একটি বড় জমিও কিনে রাখে এবং সেটিকে সকলকে দেখাতে থাকে। বেশ কয়েক বছর কেটে যায়। মঞ্জুশ্রীর পড়াশোনা শেষ হয়ে যায়। সে বিদেশ থেকে বাড়ি ফিরে আসলে, দেখো শান্তি, দেখো, তুমি না বলতে যে আমার মেয়ের দ্বারাই কিছুই হবে না? দেখো, আজও বিদেশ পাস করে বড় ডাক্তার হয়ে এসেছে। এবার তো আমি বিবেকের স্ত্রীর সামনে গর্ব করতেই পারবো যে আমার মেয়ে তোর ছেলের থেকেও ভালো। চুপ করো আর একটু আসতে বলো। অত খুশি হওয়ার কোনো দরকার নেই। তোমার মেয়ে ডাক্তারি পরীক্ষায় ফেল করেছে, বুঝেছো? তারা কথাবার্তা বলছিল, ঠিক তখনই সেখানে বিবেকের স্ত্রী সোনালী দেবী আসে। হ্যাঁ দিদি, প্রভাসদা ঠিকই বলেছে। মেয়ে ফেল করুক আর পাশ করুক সেটা কোনো ফ্যাক্টর নয়। বিদেশে গিয়েছিল সেটাই বড় কথা, তাই না বলুন? আসলে সোনালী দেবী সেদিন রহস্য করতে এসেছিল, কারণ তার ছেলে বিকি আমেরিকায় অনেক বড় চাকরি পেয়েছিল আর এটা গ্রামের সকলেই জানতো। আরো কয়েকদিন কেটে যায়। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু একদিন হঠাৎই মঞ্জুশ্রী তার বাবাকে অবাক করে দেয়। তারা দেখে মঞ্জুশ্রী রাস্তার ধারে সত্যি সত্যি ঠেলা নিয়ে বিভিন্ন রকমের ফাস্ট ফুড বিক্রি করছে। এটা দেখার পর প্রভাসবাবু যেমন লজ্জা পাচ্ছিল, ঠিক তেমনি মঞ্জুশ্রীর প্রতি তার খুব রাগও হচ্ছিল। ছি মঞ্জুশ্রী, ছি! তুই শেষে কিনা তোর বাবাকে এই প্রতিদান দিলি? যে মানুষটা আজীবন রাস্তার খাবার মুখে তোলেনি, ঘৃণা করে এসেছে, আর তার মেয়ে হয়ে কিনা তুই রাস্তায় রাস্তায় খাবার বিক্রি করছিস? এটা তুই কিভাবে করলি বল? আমার তো ভেবেই রাগ হচ্ছে। শান্তি, এখনো বেশি সময় হয়ে যায়নি। ওকে এগুলো বন্ধ করে ডাক্তারি করতে বলো। ও ফেল করেছে তাতে কোনো ব্যাপার না। আমি টাকা খাইয়ে ওর একটা নকল ডাক্তারি সার্টিফিকেট তৈরি করে দেব। গ্রামের জমি কেনাই আছে, হসপিটাল তৈরির কাজ আমি শুরু করে দিচ্ছি। আমি যা বলছি তাই কর, না হলে আমার মান সম্মান থাকবে না। না বাবা, আমি এটা বন্ধ করার জন্য খুলিনি। তোমরা আমাকে ডাক্তারি পড়তে পাঠিয়েছিলে, আমি তোমাদের সব কথা শুনেছি, কিন্তু বাবা আমি ডাক্তারি পরীক্ষায় পাশ করতে পারিনি। আমার আর পড়াশোনা করার ইচ্ছা নেই। আমি তো ডাক্তার হতে পারিনি বাবা, তাহলে হসপিটাল খুলে কি হবে? আমি তো ভালো ডাক্তার হতে পারবো না। আমি মানুষের উপকার না করে তাদের ক্ষতি করতে পারবো না। এগুলো শোনার পরও প্রভাসবাবুর রাগ কমছিল না, তাই তারা সেখান থেকে চলে আসে। সে কারো চিন্তা না করেই তার কাজের প্রতি মনোনিবেশ করতে থাকে এবং সে দেশি বিদেশি বিভিন্ন রকমের নুডলস এবং আরো বিভিন্ন রকমের ফাস্ট ফুডের আইটেম বানাতে থাকে। তার খাবারের স্বাদ এবং মান ভালো হওয়ায় ধীরে ধীরে সকলেরই খুব পছন্দ হয়। এমনকি লোকে হোটেল রেস্টুরেন্টে না গিয়ে তার কাছে খাবার কিনতে আসে। এভাবেই ধীরে ধীরে সে অনেক উন্নতি লাভ করে। এখন সে দুটো রেস্টুরেন্টের মালিক। তার এই উন্নতি নিয়ে সকলেই চর্চা করতে থাকে। এমনই একদিন প্রভাসবাবু ও শান্তি দেবী তার রেস্টুরেন্টে এলে, মা, বাবা, তোমরা এসেছো? তোমরা কেমন আছো? বাবা, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি তোমাদের বিশ্বাসের মর্যাদা রাখতে পারিনি। বাবা,
আমি ডাক্তার হয়ে তোমার স্বপ্ন পূরণ করতে পারিনি, কিন্তু আমি ঠিক করেছি আমার উপার্জিত অর্থ দিয়ে আমি আমাদের গ্রামে একটা হসপিটাল তৈরি করব, যেখানে বিনামূল্যে চিকিৎসা হবে। বাবা, তোমরা আমাকে ক্ষমা করে দাও প্লিজ। না রে মা, আমরা তোর উপরে আর রেগে নেই। আসলে ভুল তো আমাদেরই ছিল, আর সেটা আমরা অনেক পরে বুঝতে পেরেছি। আমি তো জীবনটাকে কম্পিটিশন ভেবেছিলাম, আর তাই তোকে অন্য ছেলেদের সাথে কম্পিটিশনে লাগিয়ে দিয়েছিলাম। তুই ঠিকই করেছিস মা, নিজের ইচ্ছে মতো পথকে বেছে নিয়েছিস, আর আমাদের সকলকেই নিজের দক্ষতা অনুযায়ী কাজ করাই উচিত। এভাবেই সেদিন প্রভাসবাবু মঞ্জুশ্রীকে নিয়ে গর্ব করতে থাকে। মঞ্জুশ্রী তার বাড়িতে খুশি মনে ফিরে আসে। এখন মঞ্জুশ্রীকে নিয়ে তার বাবার লজ্জা নয়, বরং সে একজন সফল ব্যবসায়ী হওয়ায় গর্ব করত। এভাবেই তারা সকলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।